আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গালিব বিন আজাদ সংবাদ সম্মেলনে তার দাবি উপস্থাপন করেছে। সেখানে যে বিষয়টি একেবারে স্পষ্ট হয়েছে সেটা হলো সংগঠন পরিচালনা নয়, বরং সংগঠনের মালিকানা। অর্থাৎ ইতিপূর্বে আমরা অনেকে অনেকভাবে বলেছি যে সে ছোট মানুষ, তার বয়স হয়নি সংগঠন পরিচালনা করার, কিন্তু বিষয়টা কিন্তু এটা নয়। সেটা হচ্ছে সংগঠনের মালিকানা দাবি করে মালিকানার চেয়ে তারা সংবাদ সম্মেলন করেছে এবং বর্তমান কলরবের কাছে তারা মালিকানা চেয়েছে। এক কথায় আমরা এটাই বলতে পারি। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব অবশ্যই আজাদ পরিবারের কাছে জবাবদিহিতে করতে বাধ্য। অর্থাৎ আজাদ পরিবারকে বাদ দিয়ে কলরব নয়, আর কলরবও আজাদ পরিবারকে বাদ দিয়ে নয়। দিন শেষে এটাই সত্য যে যেভাবে হোক কলরবের সাথে আজাদ পরিবারের একটি সুস্থ সমাধান হবে, যেটা আমরা আশা করতে পারি আজ না কাল হবে। কিন্তু এটাও তো চরম সত্য, আজকের যে কলরব, এই কলরব একদিনে তো এভাবে প্রতিষ্ঠিত হয়নি। সে 2004-এর পর থেকে আজ 2025 পর্যন্ত কলরব কিভাবে সুসংগঠিত হয়েছে বা কতটুকু কষ্ট গ্লানি পোহাতে হয়েছে সেটি আমরা আজকে জানবো। সেটি লিখেছেন কলরবের জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হাসান ভাই। তার লেখাটা পড়ে খুবই আমার কাছে আমি আশ্চর্য হলাম যে এইভাবে দিনগুলো পার করতে হয়েছে। জানি আজকের ভিডিওটি খুব দীর্ঘ হবে, কিন্তু আজকের ভিডিওতেও কলরব ভক্তদের জন্য রয়েছে চরম কিছু সত্য এবং চরম কিছু আশ্চর্যজনক তথ্য। হ্যাঁ, অনেকে এই তথ্যগুলো জানেন না বিধায় এই পক্ষকে আমরা দোষারোপ করছি, কিন্তু আপনাকে আগে সত্য ইতিহাস কি সেটি জানতে হবে। আবারও বলি, আজাদ পরিবারের যতটুকু অধিকার, যতটুকু যা দাবি করছে সেটা তো একদিন সুন্দরভাবে সমাধান হয়ে যাবে, কিন্তু আড়ালে থেকে যাবে সত্য ইতিহাসগুলো। আমার কাজ হচ্ছে সত্য প্রকাশ করা, সত্য ইতিহাসগুলো সঠিকভাবে তুলে ধরা। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকে ইলিয়াস হাসান ভাইয়ের সে চমৎকার লেখাটি একটু পড়ি, তিনি সেখানে কিভাবে উল্লেখ করেছেন, কি কি উল্লেখ করেছেন। কলরব, গালিব ও রুহি প্রসঙ্গে আমার কিছু কথা। মেসেঞ্জারে ও বিভিন্ন পোস্টের কমেন্টে প্রচুর প্রশ্নের মুখে পড়ি। তারা বলেন, ভাই আপনি কলরব ও গালিব প্রসঙ্গে কিছু বলেন না কেন? আপনাকে বিশ্বাস করি, ভালোবাসি, আস্থা আছে, আপনি চুপ কেন? কেউ কেউ তো আগ বাড়িয়ে বলেও ফেলেন, আপনি কি পদের লোভে নাকি বদরুজ্জামান সাহেবের টাকা খেয়েছেন? এই কথাটা কিন্তু শুধু ইলিয়াস হাসান ভাইকে যে বলে তা নয়, আমাকেও বলে। দেখুন, আমরা হচ্ছে মিডিয়া কর্মী, আমরা যতটুকু তথ্য সামনে আসে এটা মোটামুটি অথেন্টিক সেটি তুলে ধরার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আপনার মূল্যবান বক্তব্য বা কমেন্টটুকু অবশ্যই শালীন ও সুন্দর আশা করি। এসব প্রশ্নে অভ্যস্ত, তাই বেশি কষ্ট নেই না। অনেকে বলছি, ভাই ফেসবুক মানে হচ্ছে জবাব দিলে একটা দিলে আরো 10টা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এভাবে তো এর পেছনে পড়ে থাকা সম্ভব না। তবু যদি আপনাদের কিছু জানতে হয়, অফিসে এসে বিস্তারিত জানতে পারেন, কিংবা আমাদের সিনিয়র দায়িত্বশীল বা অভিভাবক মহল নিয়মতান্ত্রিকভাবে অনলাইনে বিষয়টা আরো ক্লিয়ার করবেন। আমি আমার জায়গা থেকে কিছু কথা বলতে চাই। আইনুদ্দিন আল-আজাদ রহমতুল্লাহি আলাইহি এদেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত ছিলেন। তিনি একাধারে সুর ছন্দে বিপ্লবের স্বপ্ন দেখিয়েছেন, যেমন তিনি মন মজে যাওয়া নাশিদ দিয়েও মানুষের হৃদয় জয় করেছেন। তার একক স্বপ্নকে কোটি মানুষের স্বপ্নে পরিণত করতে তিনি 2004 সালে কলরব প্রতিষ্ঠা করেন। কলরব সাংস্কৃতিক সংগঠন তিনি প্রতিষ্ঠা ও প্রতিনিধিত্ব করেছেন। এটা কোনো প্রপার্টিজ নয়, তিনি অনেককে সাথে নিয়ে পথ চলেছেন। দুঃখজনকভাবে আজাদ রহমতুল্লাহ আলাইহি 2010 সালে ইন্তেকাল করেন। হয়তো আল্লাহ তার মাধ্যমে এতটুকু চেয়েছিলেন, কিন্তু তার কাজের শিকড় ছিল খুব গভীর। সেই খেদমতের সুবাস এদেশের মানুষ এখনো আরো সুদূর ভবিষ্যতে লাভ করবে। আজাদ ভাইয়ের ইন্তেকালের পর কলরবের স্বাভাবিকভাবেই নতুন নেতৃত্ব আসে। সবই হয় মুরব্বীদের পরামর্শে। কিন্তু কিছুদিনের মধ্যে সেখানেও বিশাল কিছু সমস্যা দেখা দেয়। আমি কারো বিরুদ্ধে বলছি না বা পক্ষেও না, অতপ্রতভাবে তখন জড়িত ছিলাম, তাই সব চোখে দেখা। এক তো প্রতিষ্ঠাতার ইন্তেকাল, অপরদিকে মাত্র 1 বছরের মাথায় তখনকার পরিচালক আরো কয়েকজন পরিচিত মুখ নিয়ে কলরব থেকে সরে যান এবং নিজেরা নতুন নাম দিয়ে সংগঠন প্রতিষ্ঠা করেন। সেটা কেন এবং কি কারণে করেছেন তা
আমার আলোচনার বিষয় নয়, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। কিন্তু যা বলতে চাচ্ছি তা হচ্ছে, তখন আমরা কয়েকজন কলরব নিয়ে যেন অকুল দরিয়ায় ভেসে গেলাম, যে দরিয়ার কুল কিনারা নাই। ডানে বামে সামনে পিছনে সব দিকে কেবল প্রতিকূলতা। তখন কঠিনভাবে হাল ধরতে সাইদ আহমদ, জামান ভাই সহ সে সময়ে আমরা যারা ছিলাম, আবু রায়হান তখন ছোট হলেও তার মেধা ও বিচক্ষণতা ছিল দারুণ। শত প্রবণের পরেও সে তার ওস্তাদের সংগঠন ছেড়ে যায়নি। এদিকে সাইদ ভাইয়ের অসাধারণ গায়কী, যোগ্য পরিচালনা, তার জনপ্রিয়তা আমাদেরকে অটুট হিমালয় হিসেবে কাজ করতে সাহায্য করেছে। করব কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তা চাননি। তিনি তার মুখলিস বান্দা আজাদের প্রতিষ্ঠিত সংগঠনকে কোনো কোনো বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে টিকিয়ে রাখবেন, এটাই তার ফয়সালা। তখন পরিচালকদের দায়িত্ব আসেন আজাদ ভাইয়ের বন্ধু সহকর্মী রশিদ আহমদ ফেরদাউস। তার নেতৃত্ব নতুন করে পথ চলা শুরু হয় কলরবের। সহযোগী ছিলাম আমরা। ফেরদাউস ভাইকে দেখলে আমি অবাক হই। এত পরিশ্রম করেন এই সংগঠন নিয়ে, যেখানে তার কোনো আর্থিক লাভ নেই। আমরা তো টুকটাক প্রোগ্রাম করি সংগঠনের ব্যানারে, টাকা পয়সা কম বেশি পায়। তার কি স্বার্থ? কিছুই না। এমনকি প্রায় মিটিং শেষে তাকে ধরে খাওয়াতে হবে। তিনি নির্দ্বিধায় পকেট থেকে টাকা বের করে দেন। তার স্বার্থ বলতে তিনি সবসময় বলেন, আমি চাই একটি দেশে সাংস্কৃতিক বিপ্লব।